আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আজকে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এর উপলক্ষে আমরা আমাদের একটি লাইভ সেশনের আয়োজন করেছি। আমাদের লাইভ সেশনের মেইন যে থিম সেটি হচ্ছে হেলদি ল্যান্ড সাস্টেনেবল ফিউচার। আমাদের আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আমাদের লাইভ সেশনের গেস্ট হিসেবে আছেন ফাহমিদা পারভিন ম্যাম। ম্যাম, আপনি যদি নিজের পরিচয়টা একটু দিতেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহমিদা। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছি। তো সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা। আমরা পরিবেশ নিয়ে সচেতন হই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আজকে আমরা লাইভটা শুরু করছি আমাদের কিছু কোশ্চেনের মাধ্যমে। আমরা আগে আমাদের কোশ্চেন গ্রুপ সম্পর্কে জানবো এবং পাশাপাশি কমেন্ট সেকশনে যারা আমাদের দেখছে তাদের কোশ্চেনগুলো আমরা নিব পাশাপাশি ইনশাল্লাহ। ওকে ম্যাম, আমাদের হচ্ছে যেহেতু আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবং আমাদের এবার রিলেটেড হচ্ছে ল্যান্ডের সাথে, তো ফার্স্টেই আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ল্যান্ড রেস্টোরেশন বলতে আমরা কি বুঝবো? আচ্ছা, ল্যান্ড রেস্টোরেশনটা হচ্ছে ধরলেন আপনাকে যেটা বলি যে ল্যান্ড যদি ডিগ্রেড হয় সেটাকে আমি কিভাবে স্টপ করব, বা যেমন মানুষের ক্ষেত্রে যেমন আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার বলি, সেটা হচ্ছে ওই ডিগ্রেডেড ল্যান্ডকে আবার রিহ্যাবিলিটেটিং কিভাবে করা যায়। সেটা ধরলেন আপনার সয়েল কনজারভেশন, রিফরেস্ট্রেশন, বা সেখানকার ন্যাচারাল যে প্রসেসগুলো হচ্ছে সেটার প্রোটেকশন, আর একটা হচ্ছে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটিটা কিভাবে বাড়ানো যায়। যেমন আমাদের এবারের বিশ্ব পরিবেশ দিবসের যেটা যে ল্যান্ড রেস্টোরেশন ইন টার্মস অফ যে ড্রাউট এবং ডেজার্টিফিকেশন। তো এদিক থেকে আমি বলবো যে ধরেন রিফরেস্টেশন, সাস্টেনেবল এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এবং সেখানে ন্যাচারাল ওয়াটার রিসোর্সটাকে কিভাবে রিভাইভ করা যায় সেই ল্যান্ডে, এটাকে আমরা আসলে বলে থাকি যে ল্যান্ড রেস্টোরেশন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমাদের যে নেক্সট কোশ্চেনটি যে এখানকার যে পলিউটেড পৃথিবী প্রেক্ষাপটে পৃথিবীর কোন অঞ্চলে হচ্ছে রেস্টোরেশন করা যাবে বলে আপনি মনে করেন, যে পলিউশনটা আসলে হচ্ছে? কোন অঞ্চলে করা যাবে সেটার চেয়ে আমাদেরকে একটু কিছু এক্সাম্পল দেখতে হবে যে পৃথিবীর কোথায় কোথায় ল্যান্ড রেস্টোর করেছে। তাহলে সেই এক্সাম্পলটা আসলে আমরা অন্য জায়গায় করতে পারি। যেমন আমি কিছু এক্সাম্পল আপনাদের দিই। যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়াতে যেমন রাজস্থানের জায়গাগুলো হচ্ছে যে অনেক বেশি শুষ্ক এরিয়া আমরা জানি। সেখানে বেশ কিছু এনজিও এবং গভর্নমেন্ট মিলে যেটা করছে ওরা, যে ট্রেডিশনাল ওয়াটার হারভেস্টিং টেকনিক, যেটাকে ওদের ল্যাঙ্গুয়েজে ওরা বলে যে জোহাত, মানে কিছু কিছু ছোট ড্যাম তৈরি করছে, যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে ধরুন আপনার মাটি থেকে একটু স্লিপ করে আপনার একটা ড্যাম তৈরি করছে, যে বৃষ্টির যে পানিটা সেটা সেখানে গিয়ে জমা হবে। এটা ধরলে তারা লোকাল পিপলরা ইউজ করতে পারছে। আবার ওই যে মিষ্টি পানিটা একটা ড্যামের মতো করে আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সেটা গ্রাউন্ড ওয়াটারে চলে যাচ্ছে, যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা বাড়ছে। এটা থেকে হচ্ছে কি যে ওদের যে ব্যারেন ল্যান্ডগুলো আছে সেগুলোকে ওরা ফার্টাইল এরিয়া হিসেবে কনভার্ট করার চেষ্টা করছে। আবার উত্তরাখণ্ডে ইন্ডিয়ার, সেখানে আরেকটা ইন্ডিয়ান আর্মি টাস্ক টু ফোর্স নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছে, সেটা হচ্ছে এফরেস্টেশনের জন্য। যে আপনাকে যদি দেখেন যে আপনি যদি একটা জায়গার বনটাকে ধ্বংস করে ফেলেন, সেই বনের যে প্রাণী বা ইনসেক্ট সব কিন্তু আস্তে আস্তে আপনার মানুষের সংস্পর্শে চলে আসবে। যেখান থেকে দেখা যাচ্ছে যে আপনার হিউম্যান ওয়াইল্ড লাইফের কনফ্লিক্ট হচ্ছে, কখনো কোনো জেনেটিক স্পেসি কি বল ডিজিজ হয়ে যাচ্ছে। তো সেখানে ওরা যে কাজটা করছে যে ওরা এফরেস্টেশন প্রজেক্টটা হাতে নিয়েছে, যে এটাকে লোকাল বায়োডাইভার্সিটিকে এনহ্যান্স করার জন্য, যেন হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টটা না হয় এবং সেখানে এনভায়রনমেন্টাল স্টেবিলিটিটা বাড়ে। আবার আরেকটা যেমন আমি আবার ডেজার্টিফিকেশনে চলে আসি, সেটা হচ্ছে তাহলে নর্থ আফ্রিকার যে ল্যান্ডস্কেপটা, সেখানে দেখা যাচ্ছে যে ডেজার্টিফিকেশনের জন্য সাহারা ডেজার্টের এক্সপানশন হয়ে যাচ্ছে। তো সেটা কিছুটা কমানোর জন্য সেখানে আরেকটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যেটাকে বলে গ্রেট গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ। সেখানে ওরা করছে কি অনেক লম্বা এরিয়া ধরে ওরা ট্রি প্ল্যান্টিং করছে প্রজেক্ট, এবং শুধু শুধু প্ল্যান্টিং না, সেটাকে রেগুলার নারিশমেন্ট করা বা যত্ন করা, যে সেখানে আস্তে আস্তে আপনার গাছের পরিমাণ বাড়লে সেখানে ডেজার্টিফিকেশনের জায়গাটা কিছুটা হলেও কমবে। আবার আপনার ডেজার্টিফিকেশন হওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনার ওভার হারভেস্টিং বা গ্রেজিং। তো চায়নাতে লোয়েস প্লেটিও একটা জায়গা, সেখানে দেখা যাচ্ছে যে আপনার সেই
জিনিসটাকে কমানোর জন্য সেটা যেটা কি করছে যে সেখানে প্রচুর ভেজিটেশন কভার বাড়ানোর চেষ্টা করছে, যে সেখানে আপনার গ্রেজিংটাকে যতটুকু কমানো যায় বা প্ল্যান্টেশন বাড়ানো, যে এইগুলোর মাধ্যমে আপনার যে যতভাবে আসলে আমাদের ল্যান্ড রেস্টোরেশন করা যায়। তো আমরা এই পয়েন্টগুলো থেকে যেমন দেখতে পাচ্ছি যে আপনার যেসব এরিয়া অনেক শুষ্ক সেখানে আপনার ওয়াটার হারভেস্টিং করে আপনার ল্যান্ড রিস্টোর করা যায় বা এফরেস্টেশনের মাধ্যমে। তাহলে আমরা বাংলাদেশে যে প্রবলেম গুলো হচ্ছে এর মাধ্যমে আমরা বাংলাদেশে যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারি, ইনশাল্লাহ আমরা এই প্রবলেম গুলো থেকে ওভারকাম করতে পারবো, রাইট ম্যাম? হ্যাঁ, কিন্তু এখানে আমি আমাদের দেশের প্রেক্ষাপট একটা দেখে, আমাদের দেশে প্রচুর ট্রি প্ল্যান্টেশন করা হয়, কিন্তু এটা যে ফার্দার মনিটরিংটা এই জায়গাটা আমার কাছে অনেক জায়গায় ফিল হয়েছে অনেক কম। আপনি যখন একটা গাছ কাটবেন, আরেকটা গাছ যখন আমাদের লাগানো হচ্ছে সেটা কিন্তু বড় হতে অনেক সময় লাগে। তো ওই গাছটা যদি ফার্দার পরের যত্নগুলো না করা হয়, এটা কিন্তু অনেক সময় সার্ভাইভ করছে না, বা হইলেও সেটা হয়তো বা সেইভাবে বড় হচ্ছে না। তো শুধু প্ল্যান্টেশন করলে হয় না, এটার সাথে এর পরের স্টেপের যে যত্ন করা সেটাও করতে হয়। আর জি ম্যাম, আরেকটা হচ্ছে যে আর্টিফিশিয়ালি ওয়াটার হারভেস্টিং টেকনিকটা ইউজ করা। ম্যাম থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমরা এর মাধ্যমে অ্যাটলিস্ট নিজেরা সচেতন হতে পারবো এই আশাই করি। আচ্ছা ম্যাম, যেহেতু আমাদের গাছ এবং আমাদের মাটির সাথে অ্যাকচুয়ালি ফুড অনেকটা রিলেটেড, তো হচ্ছে আমরা যদি হচ্ছে ফুডের কথা একটু চিন্তা করি, তাহলে আহ, এর ফলে যে পৃথিবীর মানুষ ফুড সিকিউরিটি কতটুকু প্রভাবিত হতে পারে আমাদের এই ল্যান্ড রেস্টোরেশনের প্রবলেমের কারণে? এটা কি তুমি ডেজার্টিফিকেশনের সাথে রিলেট করতে চাচ্ছ নাকি পলিউশনের সাথে? ডেজার্টিফিকেশনের সাথে যদি আমরা রিলেট করি সেক্ষেত্রে। ডেজার্টিফিকেশনের সাথে অবশ্যই ফুড সিকিউরিটির অনেক বড় একটা লিঙ্ক আছে, যে ডেজার্টিফিকেশন হলে মানুষের ফুড সিকিউরিটিতে অনেক বড় একটা প্রভাব পড়বে। কারণ তোমার ক্রপ প্রোডাকশনের জন্য তো পানি অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন কয়েকটা উদাহরণে বলি, আবার ইন্ডিয়ার একটা উদাহরণে যাই। ইন্ডিয়ার দুইটা সিভিয়ার ড্রাউট ছিল, একটা হচ্ছে 1987 সালে, একটা 2002 সালে। এই দুইটা সময় দেখা গেছে যে তাদের যখন খুব ওয়াটার স্ক্যারসিটি হয়েছে, সেটা থেকে ক্রপ ফেলিওর হয়ে যায়, এবং এইটা থেকে সেখানকার মানুষের মেল নিউট্রিশন, এবং তুমি যখন অপুষ্টিতে ভুগবা তোমার কিন্তু ডিজিজ বাড়বে, সেটা স্বাভাবিক। একইভাবে দেখা যাচ্ছে যে ইউএসএ, যেখানে ধরো সবচেয়ে উন্নত দেশ ধরে, সেখানেও একবার দেখা যাচ্ছে, সে অনেক আগে 1930 এবং 40 সালের দিকে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে ড্রাউটের সাথে সাথে, মানে খরার সাথে সাথে সেখানে প্রচুর বালুর ঝড় হয়েছিল, যেটার কারণে হচ্ছিল কি সেখানে মানুষের যেমন ফুড সিকিউরিটির সমস্যা হয়েছিল, সেটাতে রেসপিরেটরি ডিসঅর্ডার, মিজলস এবং হাই মর্টালিটি রেট ছিল। এবং আরেকটা হচ্ছে যে তোমার যখন ফুডে ইনসিকিউর হবে, অন্যান্য রোগ বালাই কিন্তু সেটার সাথে বাড়বে। সো ডেজার্টিফিকেশন যখন হবে ওয়াটার স্কেরসিটির কারণে, ক্রপ ফেলিওর অবশ্যই হয়, সেটার সাথে ফুডে যে কোনো একটা দেশ ইনসিকিউর হওয়াটা খুবই রিজনেবল। আমি বুঝতে এবং পেরেছি। সিমিলারলি ডেজার্টিফিকেশনের সাথে সয়েল পলিউশনেরও একই, যে ফিড সিকিউরিটিতে একটা ভালো প্রভাব ফেলবে। জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে আমরা যদি আমাদের পরের কোশ্চেনে মুভ করি, সেটা হচ্ছে আমাদের যে ল্যান্ড রেস্টোরেশন এর কোন সফল উদ্যোগ হচ্ছে উন্নত বিশ্বে নিয়েছে কিনা, সেটা তো আমরা শুনলাম যে নিয়েছে ইন্ডিয়া। তো আর এরকম কোন দেশ কি আছে যেটা হচ্ছে এরকম উন্নত কোনো ব্যবস্থা নিয়েছে? এটা যেমন একটু আগে আবারও বলি, যেমন ইন্ডিয়াতে যেখানে কিনা বনায়ন দরকার, যে বনগুলা উজাড় হয়ে গেছে, সেখানে তারা যেমন বনায়নের কাজ করেছে, বা যেখানে তাদের পানির স্ক্যারসিটি বেশি, সেখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলটাকে বাড়ানোর জন্য বা ব্যারেন ফিল্ডকে ফার্টাইল করার জন্য তারা কিছু ড্যাম তৈরি করছে। আবার একইভাবে যেটা বললাম চায়নাতে, যে ওভার হারভেস্টিং এবং গ্রেজিং এর কারণে কিছু জায়গা হয়ে গেছিল যে একদম ব্যারেন ল্যান্ড হয়ে গেছে, তারা সেখানে আবার রিপ্ল্যান্টিং করে এবং গ্রেজিংটাকে ব্যান করে সেখানে আবার ভেজিটেশন তৈরি করছে, যেটা কিনা, এবং এই কারণে প্রায় 17 থেকে 34% তাদের ভেজিটেশন সেই জায়গায় বেড়েছে। এবং এটার সাথে ধরলেন ওয়াটারের যে পানিতে সেডিমেন্টেশন হয় সেটাও কমে গেছে। একইভাবে আফ্রিকাতেও একই কাজ করেছে। সো এইটা যেমন কি একটা একটা এক্সাম্পল, যে বিভিন্ন উন্নত দেশগুলোও কিন্তু এই জায়গাটাকে ফলো করছে, এবং সেই মেথডগুলো চাইলে যেটা যেটা কিনা আমাদের জিওগ্রাফিক্যাল কন্ডিশন এবং ওয়েদার কন্ডিশনের সাথে যায়, আমরা ইউজ করতে পারি।
বুঝছি ম্যাম। এখন এই বিষয়গুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র আমরা অ্যাকচুয়ালি যেটা আমার পার্সোনালি মনে হয় যে আমরা সবসময় ভাবি যে সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না বা এরকম কিছু। এরকম না, আমরা নিজেদের থেকেও হচ্ছে কিছু পদক্ষেপ নিতে পারি, ছোট ছোট পদক্ষেপ। যেমন আমরা ছোটবেলায় পড়েছি যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগরতল, এরকম কিছুটা যে আমরা যদি ছোট ছোট পদক্ষেপ নিই তাহলে মানে এই এটা হয় জিনিসগুলো কি থেকে। সবসময় আমরা শুধু একজনের প্রতি ফিঙ্গার তুলছি, বাট এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের। ধরলেন আপনার যে এলাকায় ডেজার্টিফিকেশন হচ্ছে, সেই এলাকার মানুষগুলোকে আসলে বুঝাইতে হবে ইম্পর্টেন্সটা কি এন্ড হাউ টু রিস্টোর, এবং তারা যেন সেটাতে কাজ করে। খুব কাজ করে। জি। ওকে ম্যাম, তাহলে হচ্ছে আমরা যদি এই যে এটা যে সাস্টেইনেবিলিটি যে ধরে রাখবো, আমরা যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমরা গাছটা লাগাচ্ছি কিন্তু আমরা ফলো আপ করছি না, যে গাছে পানি হ্যাঁ, দেওয়া বা ফলো আপ করা হচ্ছে না। ফলো আপ করা হচ্ছে না। তো আমরা এই জিনিসটা আর কিভাবে ফলো আপ করতে পারি? মানে গাছের একটা বিষয় তো গেল, আমাদের তো আরো হুম, হুম। কিছু ওয়ে আছে। সো আমরা এটা কিভাবে ফলো আপ করতে পারি? যেমন আমি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ কোর্সে একটা জিনিস পড়তাম, বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। যে আপনার ফলো আপ বলতে কি কি বুঝায়। একটা হচ্ছে ধরুন সেখানে রেগুলার আপনি পানি দেওয়া হচ্ছে কিনা, সেটা দ্রুত বড় হওয়ার জন্য ফার্টিলাইজার বা পেস্টের আউটব্রেক বন্ধ করার জন্য আমরা আসলে কি করছি, সেই প্রত্যেকটা জিনিসই আসলে ফলো আপ করতে হয়। আর আরেকটা যেটা বললাম, ওয়াটার রেস্টোরিং। যেমন কিছু কাজ, যেমন ধরলেন আপনার যদি ধরি যে আমাদের হাই বারেন্ট এরিয়া উত্তরবঙ্গে, সেখানে আমাদের প্রতিবারই ড্রাউট হচ্ছে। সেখানে প্রত্যেকটা মানুষকে একটা ট্রেনিং দেওয়া, যে সেখানে বৃষ্টি হলে এই ওয়াটারটাকে কিভাবে রিস্টোর করে রেখে দেওয়া যায় ছোট ছোট ড্যামের মতো তৈরি করে মাটিতে, এবং সেটাকে ইউজ করা। ওকে। এটা এটা অ্যাকচুয়ালি আমি যতটুকু রিসেন্টলি সাজেক যাওয়ার পরে এই জিনিসটা ফেস করেছি যে ওরা কিন্তু নিচের থেকে পানিগুলো উপরে উঠাচ্ছে, ওই অনুযায়ী আর কি হচ্ছে কাজ করছে। যদিও এটার সাথে ওইরকম না, বাট এটা একটা আইডিয়া যে আমরা এইভাবে রিস্টোর করে রাখতে পারি, দেন তারপর আমরা ইউজ করতে পারি। ওকে ম্যাম, ঠিক আছে। এখন আমাদের যে নেক্সট কোশ্চেন, যে প্লাস্টিক পলিউশন দমনে ল্যান্ড রেস্টোরেশনের এমন কোনো সফল উদ্যোগ হয়েছে কিনা এ পর্যন্ত? এই কোশ্চেনটা একটা মানে এমন কোশ্চেন যে প্লাস্টিক পলিউশন দমনটা কিন্তু খুব ডিফিকাল্ট। আপনি যখন প্লাস্টিক গুলো মাটির সাথে পৌঁছে যায়, সেটাকে কিন্তু আলাদা করে সেগ্রিগেট করে আপনি সেই জায়গাটাকে পিউরিফাই করবেন, ইটস কোয়াইট ডিফিকাল্ট। এবং এই যে ব্যাপারে আমি সবসময় বলবো যে প্লাস্টিক পলিউশন দমনের চেয়ে সেখানে আমাদের প্রিভেশনটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। কারণ আপনার যখন একটা মাটির সাথে প্লাস্টিক, এবং শুধু প্লাস্টিক না, এখন যেটা আমরা অ্যাডভান্স লেভেল বলছি মাইক্রো প্লাস্টিক হয়ে যাচ্ছে, এটাকে কিন্তু দমন করা বা এটাকে আবার ট্রিট করে আনাটা কিন্তু ডিফিকাল্ট। আপনি পানিতেও যদি ফিল্টারিং করা যায়, মাটিতে কিভাবে করবেন? তো এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে প্রিভেনশন করা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন একটা আমরা বলি যে ল্যান্ডফিল রেস্টোরেশন। ল্যান্ডফিল রেস্টোরেশনে কি করা, যে ধরলেন একটা জায়গায় ল্যান্ডফিলে যখন আপনি অনেক ওয়েস্ট ডাম্প করছেন, ফুড ওয়েস্টটা হয়তো আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাচ্ছে কোনোটা, কিন্তু প্লাস্টিক গুলো তো থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার যখন একটা ল্যান্ডফিল সাইডের তার হাইট পর্যন্ত মানে স্যাচুরেটেড হয়ে যায় ওয়েস্ট দ্বারা, তখন আমাদের যে কাজটা করা হয় যে ল্যান্ডফিল সাইডটাকে আমি ডাম্প করলাম, আমি নতুন আরেক জায়গা শুরু করলাম। তো ওই জায়গাটাকে আমি কি করব, সেখানে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন আপনার জিও টেক্সটাইল টাইপ ম্যাটেরিয়াল দ্বারা ক্যাপিং করে ফেলা ওই প্লাস্টিক ওয়েস্টগুলোর উপরে। ক্যাপিং করে সেটার উপরে মাটি দিয়ে আমি আবার গাছ লাগাচ্ছি, কিন্তু প্লাস্টিকটা কিন্তু সেখান থেকে দূর করা যাচ্ছে না। তো আপনি নর্মাল মাটিতে যদি বলেন, প্লাস্টিকটা কিন্তু মাটি থেকে আলাদা করাটা খুব ডিফিকাল্ট। তো সেখানে আসলে আমাদের যেটা করা উচিত যে প্রিভেনশন, যে যতটুকু আমাদের হয়ে গেছে সেটা তো আমরা ফিরিয়ে আনতে পারছি না, আর যেন ফার্দার সেই পলিউশনটা না হয়, সেই ক্ষেত্রে কি কাজ করা উচিত সেটা নিয়ে ভাবা উচিত। এক্স্যাক্টলি ম্যাম, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ইয়েস। ওয়ান কাইন্ড অফ কিছু কিছু দ্যাট। ক্ষেত্রে আসলে কিউর করাটা ডিফিকাল্ট, টু সাম এক্সটেন্ট ইম্পসিবল। এক্স্যাক্টলি। আর মানে আমরা হচ্ছে ঠিক আছে, অনেক জায়গায় যেমন আমরা নর্মালি ম্যাম আমি যেটা দেখেছি যে আমাদের বাংলাদেশে যে ডাস্টবিনের ময়লাগুলো ওগুলো আমরা একটা জায়গায় ফেলছি, ফেলে ওইটা ভরাট করছি, ওইটার পরে হয় বালি ওর হচ্ছে কোনো মাটি দিচ্ছি, দেওয়ার পর ওইখানে আচ্ছা আমি গাছ লাগাবো বা একটা রাস্তা করব। বাট আলটিমেটলি তো গাছ লাগালে ওটা শিকড় ওই পলিথিন গুলোর মধ্যে যাবে। তো এই জিনিসটা তো আলটিমেটলি আমাদের কোনো সলিউশন হচ্ছে না, রাইট ম্যাম?
তো জায়গা মতন সবকিছু ফেলতে হবে, ঠিক মতন ঠিক জায়গায় ঠিক জিনিস ফেলতে হবে। আশা করা যায় তাহলে হয়তো বা আমাদের এই জিনিসগুলো মানে সর্ট আউট এই করা জায়গাটায় হচ্ছে কি ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি একটা অনেক বড় ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। যেমন ধরলেন আপনি বলছেন যে জায়গা মতো ফেলার, জায়গা মতো মানুষ আসলে কোথায় ফেলবে? আপনার বিনে ফেলবে, আপনি ওয়েস্ট কালেক্টরকে দিবেন। আপনার যদি সব ধরনের ওয়েস্ট একসাথে মিক্স আপ থাকে, সে কি করবে? সে তো সেই ল্যান্ডফিল সাইডে ডাম্প করবে। তাহলে তো সব একসাথে হলো। যেটা সব সময় বলা আসলে এই জিনিসটা খুব সহজ, কিন্তু কেন যে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে ফলো করা হয় না, যে সেগ্রিগেটিং এট দ্য সোর্স। প্লাস্টিক কিন্তু এমন একটা জিনিস যে চাইলে আমরা রিসাইকেল করতে পারি। তো এটা যদি সোর্সে সেগ্রিগেট করে আলাদা আলাদা ভাবে নেওয়া হয় এবং প্লাস্টিকটাকে রিসাইকেল করে ফেলা হয়, তাহলে কিন্তু আমাদের আর পলিউশনটা ল্যান্ডফিল সাইড করতে মানে প্লাস্টিকটা ল্যান্ডফিল সাইড করতে যাচ্ছে না। ম্যাম। তাহলে আমরা এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যদিও এটার সাথে অ্যাকচুয়ালি আমরা প্লাস্টিক, মাটি, মানে আমরা যাই বলি না, এই জিনিসগুলো পলিউশন নিয়ে কথা বলতে গেলে সবকিছু চলে আসছে। তো আপনি হুম, যদি হুম। ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু শর্টলি আমাদের কিছু বলতেন, যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে দেখতে পারি করা যায়। আমাদের আমাদের যে একটা দৈনন্দিন কথা জীবন বললাম না, অ্যাকচুয়ালি। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের দেশে যেটা অনেক প্রবলেম, আমি যদি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই, বিভিন্ন দোকানপাটের পিছনে এইভাবে ময়লাটা ফেলছে। আপনি ঢাকা শহরে অনেক জায়গায় দেখবেন। এটা তো হচ্ছে যে ডোন্ট থ্রো দ্য ওয়েস্ট হেয়ার অ্যান্ড দেয়ার। নাগরিককে এটা দ্বারা সচেতনতা করা, এবং এটা আসলে প্রত্যেকটা নাগরিকের আলাদাভাবে নাগরিক দায়িত্ব যে আমি আমার শহরটাকে ময়লা করব না। এরপরে আমি ধরে নেই যে আমরা সবাই সচেতন, আমরা যেখানে সেখানে ময়লা ফেলছি না। কিন্তু একটু আগে কথাটা যেটা বললাম যে আপনি কি করছেন, যে রেস্টুরেন্টও একটা নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো রাখছে, আমিও, কিন্তু আমি তো সব একসাথে মিক্স আপ করছি। সেই মিক্স আপ করা ওয়েস্টটাকে যখন আপনি ওয়েস্ট কালেক্টরকে দিবেন, এখান থেকে তো আসলে আলাদা করাটা খুব ডিফিকাল্ট। আলটিমেটলি তার ঠিকানা হচ্ছে ল্যান্ডফিল সাইডে ডাম্প হচ্ছে, যেটা একটু আগে বললাম। সেখানে কি হচ্ছে, ফুড ওয়েস্টটা ডিকম্পোজ হচ্ছে, এটার সাথে অন্য, যদি আপনার কি বলে এটাকে, ফার্মাসিউটিক্যাল কোনো প্রোডাক্ট থাকে, ইলেকট্রনিক ওয়েস্ট থাকে, প্রত্যেকটা একসাথে হয়ে যে ল্যান্ডফিল লিচারটা তৈরি হচ্ছে, সেই টক্সিক লিচেরটা আপনার পার্কুলেট করে মাটির নিচে গ্রাউন্ড ওয়াটারে চলে যাচ্ছে। কিংবা যে প্লাস্টিক ওয়েস্ট গুলো রয়ে যাচ্ছে অনেক পাইল টু পাইল সেখানে জমছে। তো এইটা তো আসলে কোনো সলিউশন না। তো যেটাকে বললাম যে সেগ্রিগেশন একটা সোর্স, যেমন আপনি বলবেন যে তাহলে কি প্রত্যেক দিন আলাদা আলাদা প্যাকেট প্যাকেট করে ময়লা দিব? না, সেটা তো দরকার নেই। যেমন আমার ফুড ওয়েস্টটা, এটা আসলে ঘরে বেশি দিন রেখে দিলে আমার পচে গন্ধ বের হবে। আমি সপ্তাহে 4 দিন রাখি যে আমি ফুড ওয়েস্টটা দিব, বা একটা ক্যালেন্ডার করে দিই সিটি কর্পোরেশন থেকে যে সপ্তাহে একদিন শুধু প্লাস্টিক ওয়েস্ট গুলো তো আমার কোনো গন্ধ বের হচ্ছে না, আমি একটা বিন রাখি আলাদা যে শুধু প্লাস্টিক ওয়েস্ট গুলো একদিন দিব, একদিন পেপার দিব, যেহেতু পেপারও রিসাইক্লিং করা যাবে। যেই অনেক সময় আমরা দেখি যে আমাদের কিছু ব্লেড, ছুরি, কাঁচি, ভাঙ্গা কাঁচ, যেটা ময়লার সাথে ফেলে অনেক সময় ওয়েস্ট কালেক্টরের জন্য এটা একটা অকুপেশনাল হ্যাজার্ড, সেটাকে আমরা বলতে পারি হ্যাজার্ডাস ওয়েস্ট। সেটাকে আমরা বেশি তো তৈরি হয় না বাসায়, একটা জায়গায় জমিয়ে রেখে মাসে একদিন দিই। এবং যদি সিটি কর্পোরেশন থেকে একটা প্রপার প্ল্যানিং থাকে এবং ওয়েস্ট কালেক্টররাও জানে যে কোন দিন সে কোনটা নিচ্ছে, ধরেন সপ্তাহে সোমবারে আপনার প্লাস্টিক ওয়েস্টটা নিচ্ছে, তাহলে প্রতি সোমবারে সে প্রতি বাসা থেকে প্লাস্টিক ওয়েস্ট গুলা নিয়ে ডিরেক্ট একটা হয়তো জায়গা থাকবে যারা প্লাস্টিক রিসাইক্লিং করে, সেখানে সেটা ডিরেক্ট চলে যাচ্ছে। সেখানে ধরলেন যেটা আপনার পলিইথিলিন, সেটা এক জায়গায় হাই ডেন্সিটি পলিইথিলিন, প্রত্যেকটা ধরনের গুলাকে দিয়ে আলাদা আলাদাভাবে রিসাইক্লিং করা হোক। তাহলে কিন্তু আমাদের আর ওয়েস্টটা আপনার ল্যান্ডফিল সাইডে বার্ডেনটা অনেক কম হয়ে যাচ্ছে, যে পেপার রিসাইক্লিং হচ্ছে, প্লাস্টিক রিসাইক্লিং হচ্ছে। এবং ফুড ওয়েস্টকে তো আসলে নতুন এত রিসার্চের দরকার নেই, আমরা যেটা জানি যে বায়োগ্যাস তৈরি করতে পারি বা কম্পোস্ট করে ফার্টিলাইজার করতে পারি। প্রত্যেকটাকে কিন্তু খুব সহজভাবেই চাইলে যদি মানে এটা আসলে একটা সিটি কর্পোরেশন থেকে সুন্দর করে প্ল্যানিং করে ওয়েস্ট কালেক্টরদেরকে ট্রেনিং দিতে হবে, প্রত্যেকটা মানুষকে ইনস্ট্রাকশনটা দেয় যে মানুষও যেন মানে, তাহলেই কিন্তু হয়ে যায়। এবং এটার সাথে আরেকটা জিনিস দরকার, এটা হচ্ছে প্রপার মনিটরিং। কারণ মানুষ না সহজে নিয়ম মানতে চায় না। আপনার যখন মনিটরিং থাকবে, পেনাল্টি থাকবে, মানুষ মানবে। একটা সময় যখন দেখবে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের কারণে আসলে পুরাটা আমার শহর ক্লিন থাকছে, তখন কিন্তু একটা সময় মানুষ অভ্যস্ত হয়ে যাবে। জি ম্যাম, অবশ্যই। আর হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা বায়োগ্যাস বানাতে পারি, দেন হুম, হচ্ছে আমরা জৈব সার হিসেবে ইউজ করতে পারি। তো এটা তো ল্যান্ডের জন্য আরো ভালো হবে, যেটা হচ্ছে আমরা হ্যাঁ, প্লাস্টিকের সাথে বা পলিথিনের সাথে ফেলে জিনিসটা টক্সিক করছি।
যেখানে আমরা জিনিসটাকে আমরা ভালো কাজে ইউজ করতে পারি সেখানে নেগেটিভ একটা জায়গা চলে যাচ্ছে, জাস্ট বিকজ অফ যে আমরা একটু অ্যাটেনশন দিচ্ছি না, আমরা জিনিসগুলো ম্যানেজ করছি না। মানে এই জিনিসটা হচ্ছে একটু আমাদের সবাইকেই দেখতে হবে অ্যাকচুয়ালি, নট অনলি যে আর আরেকটা সিস্টেমের মধ্যে আসলে তো অবশ্যই সবকিছু একটু বেটার ওয়েতে যাবে আশা করা যায়। আচ্ছা ম্যাম, এখন হচ্ছে মেইনলি আমাদের একটা হচ্ছে কমেন্ট সেকশন একটি কোশ্চেন আসছে, আমরা ওইটা নিই। সেটা হচ্ছে ল্যান্ড রেস্টোরেশনের ক্ষেত্রে টেকনোলজি কিভাবে ভূমিকা রাখতে পারে বলে গবেষকরা মনে করেন? ল্যান্ড রেস্টোরেশনের ক্ষেত্রে টেকনোলজি তো অবশ্যই ভূমিকা রাখবে। যেমন আমরা যেটাকে বলে থাকি যে ইঞ্জিনিয়ারিং ইন ইকোসিস্টেম রেস্টোরেশন, আপনার ইভেন্ট হলো, আমি যে ওয়াটার স্টোরেজের কথা বলছি, ওয়াটার স্টোরেজটা কিভাবে করবে, যেমন আমরা একটা কথা বলে থাকি আর্টিফিশিয়াল একুইফার রিচার্জ। ধরলেন একটা জায়গায় আপনি একটা ড্যাম করে ওপেনলি ওয়াটারটাকে হারভেস্টিং করা হচ্ছে, সেই জায়গায় যখন আপনি হিট ওয়েভের কথা বলেন যে অনেক হিট থাকে, ইজিলি ওয়াটারটা ইভাপোরেট হয়ে যাবে, সেই জায়গায় যদি একটু কনফাইন্ড একুইফারের মতো করে আর্টিফিশিয়াল একটা রিচার্জ বানানো হয়, যে পানিটা নিচে জমা থাকলো কিন্তু হিটে ইভাপোরেট হয়ে যাওয়ার ব্যবস্থা নেই, সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে গ্রাউন্ড ওয়াটারের দিকে চলে যাবে বা সেখানে স্টোরেজ হয়ে থাকবে। সো ইঞ্জিনিয়ার মানে টেকনোলজিকে আসলে আমরা রেস্টোরেশনে অনেকভাবে কাজে লাগতে পারি, শুধু রেস্টোরেশন না, ক্রপিং প্যাটার্নও। যেমন যে জায়গায় আপনার পানির এভাবেও শর্টেজ আছে, সেই জায়গায় আপনার এগ্রিকালচারাল ফিল্ডে আপনার পানি দরকার, সেখানে সেন্সর ইউজ করা যায় যে পানি, ধরেন একটা ফার্মার যখন কাজ করছে সে আসলে জানে না কতটুকু লাগবে, সে দিচ্ছে, কিন্তু এখানে একটা বিভিন্ন উন্নত দেশে আছে যে সেন্সর কাজ করা, যে এই প্রজাতির গাছের জন্য সেখানে ফিল্ডে আমার কতটুকু পানি লাগবে, এক্স্যাক্টলি ততটুকু পানি এখানে আমি ইরিগেশন করলাম। তো টেকনোলজিকে আসলে আমরা বিভিন্ন ভাবেই সেখানে কাজে লাগাতে পারি। আর আরেকটা হচ্ছে যেটা টেকনোলজি বলতে আসলে আমরা বুঝি যে রিসার্চের যদি কথাটা বলি, যে রেস্টোরেশন যে আপনি করবেন, ধরেন এই ফরেস্টেশনের কথা বলছি, যেটা আমাদের দেশে অনেক সময় ভুল করে, যে আমাদের দেশের আবহাওয়া বা আমাদের দেশের মাটির জন্য আসলে কোন গাছটা সেখানে উপযোগী। নট অনলি গাছ, একটা জায়গায় যখন আমরা বনায়ন বলি, বনায়ন বলতে বলতে শুধু গাছ বুঝাই না, সেই গাছের উপর ডিপেন্ডেন্ট সেখানে কোন পশু পাখি থাকে। ধরেন একটা গাছের যে ফল সেটা একটা পাখি খায়, সেই পাখিটাকে আরেকটা পশু খায়, কিন্তু আমি সেখানে ওইরকম গাছ না লাগে এমন একটা গাছ লাগালাম, সাপোজ ইউক্যালিপটাস, তাহলে পাখি তো সেখানে খাবার না পেলে সেখানে পাখি থাকবে না। সো আপনাকে যে কোনো কাজ করার আগে আসলে অনেক গবেষণা পৃথিবীতে হয়েছে, হচ্ছে, সেটার উপর স্টাডি করেই ল্যান্ড রেস্টোরেশনে যাওয়া উচিত। ম্যাম থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শীতল আপু কোশ্চেনটা করার জন্য। আশা করছি আপনি অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। আচ্ছা, আমাদের আরেকটি কোশ্চেন এসেছে, সাদিয়া ইসলাম মিম আপু করেছেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হিসেবে হচ্ছে ড্রট রেজিলিয়েন্স কতটুকু গুরুত্বপূর্ণ এবং কি কি পদক্ষেপ সরকার বা জনগণ আরো নিতে পারে? আচ্ছা, এটা ঠিক যে বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, এবং এখানে ক্লাইমেট চেঞ্জের প্রভাবে এবং বিভিন্ন কারণে আমাদের খরার, যদি আমি উপাত্ত দেখি যে গত ৩০ বছরে হ্যাঁ খরার লেভেল বেড়েছে। আমরা যেটা ড্রাউটের ক্ষেত্রে একটা স্কেল বলি, পিডিএসআই স্কেল, সেই স্কেলে দেখা যাচ্ছে যে হ্যাঁ ড্রাউটের পরিমাণ বাড়ছে। তো এটা ঠিক যে ড্রাউট রেজিলেন্সের গুরুত্বটা অনেক বেশি, সেখানে সরকার বা জনগণ, এখানে যেমন আমাদের দেশে কৃষিতে বেশ কিছু ভালো গবেষণা হয়েছে, এবং এটা ঠিক যে ধানে এখন নতুন নতুন অনেক ভ্যারাইটি আসছে যেখানে ড্রাউট রেজিলেন্স। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, বিরি ধানের যেটা 56, 57, 66, 71, 83, এই প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু ড্রাউট রেজিলেন্স, মানে আপনার একদম কম পানিতেও তারা উৎপন্ন হচ্ছে। তো আমরা ধানে, যেটা আমাদের প্রধান খাদ্য, সেটাতে কিন্তু আমরা ড্রাউট রেজিলেন্স অনেকগুলো ভ্যারাইটি আমাদের দেশেই উৎপন্ন হয়েছে, সেটাকে আমরা ইউজ করতে পারি। আর এটার সাথে যেটা বললাম যে আপনার ওয়াটারের সময় যে আমরা যদি ওয়াটার স্টোরেজের কাজটা, এই ধরেন যে জায়গাটাতে আপনার ড্রাউট বেশি হচ্ছে, সেখানে আমরা যেটা ইন্ডিয়াতে, আমি রাজস্থানের একটা উদাহরণ দিয়েছি, যে আপনার স্লিপ করে যে পানিটা এসে বৃষ্টির পানিটা একটা ড্যামের মতো থাকবে, সেখানে এসে জমা হবে, সেখান থেকে ইউজ করা। বা যেটা কয়েকটা দেশের আমি উদাহরণে দেখেছি, যে ছোট ছোট পন্ড করে পানিটাকে স্টোরেজ করে রাখা, যে বৃষ্টি যখন হচ্ছে সেখানে প্রত্যেকটা জায়গায় পন্ড করে করে থাকছে, সেটা
পন্ডেও যদি না থাকে গ্রাউন্ড ওয়াটারে চলে যাচ্ছে আস্তে আস্তে। সো সেটাকে আমরা ইউজ করতে পারি। আর সবচেয়ে বড় যেটা, যে ড্রাউট রেজিলেন্স অনেক ভ্যারাইটি আছে। আর যেমন আরেকটা রিসার্চে বাংলাদেশে দেখেছি যে তারা সাজেস্ট করছে যে আপনি কোন সিজনে কোনটা করবেন। যেমন ধরলেন আপনাকে সেখানে আমরা তুতের চাষ করি না, মালবেরি, জি ম্যাম। জি জি। সেটা যে ধরেন একটা সিজনে যখন এটার যদি পানি কম লাগে সেটা যদি আমি ড্রাউট সিজনে করি, যে সময়টা বৃষ্টির সেই সময় ওই খাবারটা করি, যে এভাবে করে আমি যদি অল্টার করে করে করি তাহলে আমরা অনেকটা ড্রাউট রেজিলেন্স তৈরি করতে পারছি। ওকে ম্যাম, আশা করছি হচ্ছে সাদিয়া ইসলাম মিম আপু হচ্ছে কোশ্চেন অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। আর থ্যাংক ইউ সো মাচ এত ইনফরমেটিভ একটি কোশ্চেন করার জন্য, এন্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম এত ভালো মতো অ্যান্সারটি দেওয়ার জন্য। আচ্ছা, সঞ্জিদা ইসলাম আপু আরেকটি কোশ্চেন করেছে, সেটা হচ্ছে আমাদের দেশে এই যে হিট ওয়েভ চলছে তার জন্য খরা হবার এবং ফসল নষ্ট হবার আশঙ্কা আছে। আমরা খরার ফসল নষ্ট বা খাদ্যাভ্যাস প্রতিরোধে কি কি পদক্ষেপ নিতে পারি? এটা অবশ্য অনেকবারই চলে এসেছে, এরপরে যদি ম্যাম আপনার আর কিছু অ্যাড করার থাকে। এইটাতে আসলে দুইটা জিনিস কি, একটা সমস্যা যখন হয়ে যায় তখন কিন্তু প্রিভেন্ট করাটা ডিফিকাল্ট। যেটা বলছো যে হিট ওয়েভ হলে সেখানে তো ড্রাউট কিছুটা হবে এবং এটা ফসলের উপর অবশ্যই ইম্প্যাক্ট করবে। তাই আসলে আমাদের এভাবে করে যে করতে হবে যে এটা কিন্তু আমার সিজনের সাথে রিলেটেড, যে প্রতি বছর এই টাইমে হিট ওয়েভ হয়। হ্যাঁ, হয়তোবা গ্লোবাল ওয়ার্মিং কারণে প্রতি বছর একটু একটু করে বাড়ছে। সো আমাদেরকে সেই টাইমের যে আমার ড্রাউট রেজিলেন্স কোন ভ্যারাইটি গুলো আছে সেটা কিভাবে চাষ করা যায় বা কিভাবে ওয়াটারটাকে স্টোরেজ করে রাখা যায় সেটার উপর পদক্ষেপটা নিতে হবে। অ্যাকচুয়ালি ম্যাম থ্যাংক ইউ সো মাচ, এবং বৃষ্টি আপু বলেছেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আপু আপনাকেও। আহ, আচ্ছা, হাসান ভাইয়া হচ্ছে একটা জিনিস লিখেছে কোশ্চেন পাশাপাশি, ধন্যবাদ, আমি একটু পরে শোনাচ্ছি ম্যাম। বাংলাদেশে প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যেভাবে ইদানিং অনেক বেশি বাসাবাড়িতে রেস্তোরাঁয় ব্যবহার্য প্লাস্টিকের কিচেন ইউটেন্সিলস থেকে শুরু করে প্লাস্টিকের বুকশেলফ, প্লাস্টিকের চেয়ার, টেবিল, আলমারি অনেক কিছু বাজারজাত করছে, সেগুলো যখন নষ্ট হয় এইসব বাতিল প্লাস্টিক কি ওইসব প্রতিষ্ঠানগুলো রিসাইকেল করার জন্য ফেরত নেয়? এ নিয়ে কি করা যেতে পারে ম্যাডাম? ও হোস্টকে অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এইটা যেমন আমি দুইটা প্রতিষ্ঠানের নাম বলি, যে বেস্ট বাই এবং বেঙ্গল প্লাস্টিক। তাদের যেমন তারা বলে থাকে যে আমাদের যে প্লাস্টিকের যেটা বললো যে প্লাস্টিকের বুকসের চেয়ার, যা আপনার যখন ভেঙে যাবে সেটা আপনি আমাদের কাছে ফেরত দিতে পারেন। হ্যাঁ, এটার সাথে আর নির্দিষ্ট টাকা নিয়ে আপনি আবার নতুন একটা নিতে পারেন। সেক্ষেত্রে ওরা যেটা করে, এটা তো হাই ডেন্সিটি প্লাস্টিক, সেটাকে কিন্তু তারা রিসাইকেল করে। কিন্তু আমাদের দেশের সমস্যাটা যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে, যেটাকে কিনা রিসাইকেল করা যায় না। কিন্তু আমি ওই দুইটার কথা বলছি, আমি নিজে ক্রেতা হিসেবে বেশ কিছু জিনিস কিনেছি এবং তাদের পলিসিতে দেখেছি যে এটা যখন নষ্ট হয়ে যায় সেটা তাদের কাছে ফেরত দিয়ে তাদের নির্দিষ্ট অফিস আছে, সব আউটলেটে না, সেখানে হয়তো আপনার আরেকটা পরিমাণ টাকা দিয়ে নতুন আরেকটা আপনি নিতে পারেন এবং এটাকে তারা রিসাইকেল করে। কিন্তু যেমন যেটা বলো যে কিচেন ইউটেন্সিলস, সেই ছোট জিনিসগুলোর ক্ষেত্রে আমার খুব একটা ধারণা নেই, কিন্তু এই বড় জিনিসগুলোকে নিয়ে আমরা দেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আশা করছি হাসান ভাইয়া অ্যান্সারটি পেয়ে গেছেন। আর ম্যাম যেটা বললো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, তাহলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেহেতু চলে এসেছে, তাহলে আমরা এটা নিয়ে যদি আর একটু কথা বলি, সেটা হচ্ছে প্লাস্টিক নিয়ে যেহেতু কাজ করার অভিজ্ঞতা হয়েছে তো অরিত্রীর সাথে, তো ওইখান থেকে যদি আমরা বলি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কিভাবে কমাতে পারি, এই জিনিসটা আমরা সবাই কম বেশি সচেতন, যে কিন্তু আমরা এটা কতটুকু ইমপ্লিমেন্ট করছি, মানে আমরা কতটুকু নিজেরা ইউজ করছি। লাইক অরিত্রিতে কাজ করার পর থেকে আমি যেটা পার্সোনালি নিজে করি ম্যাম, আমি এখন প্লাস্টিকের বোতল ক্যারি করি না, আমি হচ্ছে স্টিলের একটা বোতল কিনে নিয়েছি, আমি ওইটাই ক্যারি করছি। দেন আমি হচ্ছে ব্যাগে করে হচ্ছে একটা কাপড়ের ব্যাগ ক্যারি করছি, যদি বেশি কিছু থাকে বা হচ্ছে পলিথিনে কিছু দিতে যায়, সেক্ষেত্রে আমি হয়তো বা বলছি যে আচ্ছা পলিথিনে দেওয়ার দরকার নেই, আমি হচ্ছে আমার ব্যাগে ক্যারি করছি।
বা মানে এই জিনিসগুলা যদি হচ্ছে এইগুলো নিয়ে যদি একটু বলতেন, আমরা ছোট ছোট জিনিস যদি ব্যাগে ক্যারি আচ্ছা, করি অ্যাজ এ এটা কি আমরা স্টুডেন্ট একটা অর কথা বলি, প্রফেসর। তুমি একজন পরিবেশবিদ হিসেবে সচেতনতা থেকে তুমি এটা করছো। একটা দেশের যখন আমি সকল পপুলেশনকে একসাথে চিন্তা করি, কয়জন অ্যাকচুয়ালি বুঝে যে কোনটাকে প্লাস্টিক বলি, কোনটাকে আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলি? তাহলে পদক্ষেপটা কিন্তু আমাদের একদম উপর লেভেল থেকে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করেছিল যে তাদের ইউরোপের বিভিন্ন সি বিচ থেকে বিভিন্ন রকম প্লাস্টিক ওয়েস্টকে এনে একটা রিসার্চ করেছে কোন 10টা টপ সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা কিনা বিচে বেশি পাওয়া যায়। সেখান থেকে তারা ওই টপ 10টা সিঙ্গেল ইউজ প্লাস্টিক পলিমারের যে কোনো প্রোডাক্টকে তারা ব্যান করেছে, সেটা ইউজ করা যাবে না। ধরলেন আমাদের যে কোথাও গেলে যে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পানি খাওয়ার জন্য কাপ নেই, আমরা অনেক সময় বিভিন্ন খাবারের যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বক্সে করে আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে। তারপর ধরলেন খুব প্লাস্টিক বিভিন্ন জিনিসকে র্যাপ করার জন্য যে এই জিনিসগুলোকে ব্যান করা, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক না ইউজ করা, সেটার অল্টারনেটিভ ইউজ করা, যে এটা গভর্নমেন্ট থেকে ইয়ে করতে হবে যে যে কোনো জায়গায় এটা ইউজ করা যাবে না, এটার প্রোডাকশন বন্ধ এবং ইউজ ব্যান করা। যে সেটার পরিবর্তে মানুষ যে ফুড যেটা দিবে, যে আপনার একটা বক্স থাকবে বা সেটাতে নিবে পানি, যে সবাইকে এনকারেজ করা যে এমন বোতল ইউজ করা যেটা মাল্টিপল টাইমস আমরা ইউজ করতে পারছি। যে তার ধরলেন আপনার একটা জায়গায় এই গ্লাসে করে পানি না দিল বা পেট বোতল না, যে সেখানে একটা ফিল্ট্রেশন সিস্টেম থাকবে, মানুষ তার বোতল নিয়ে সেটা থেকে নিচ্ছে, খাচ্ছে, সে তার বোতলটাকে বারবার ইউজ করছে। যে সিঙ্গেল ইউজ প্লাস্টিককে যতভাবে ব্যান করা যায় এবং সেটার অল্টারনেটিভ ইউজ করা। যেমন ওকে। একইভাবে প্লাস্টিক ব্যাগটাকে নিয়ে বলি, আমি একটু অ্যাড করি। সেটাতে যেমন আমাদের দেশে আরেকটা স্বেচ্ছাসেবী পাওয়া যায় যেটা পলিথিন, যত্রতত্র এটাতে, এবং আরেকটা হচ্ছে যে কাগজের ব্যাগও যদি বলি শপিং করতে গেলে, ব্যাগটা কিন্তু আপনার পাল্প এন্ড পেপারের সাথে রিলেটেড। এবং এই জিনিসটার প্রত্যেকটা চাইলে আমরা সলভ করা যায়। এটা হচ্ছে যে আপনার অনেক পলিস্টার মেড ব্যাগ, যেটাকে আপনি চাইলে ইউজ করলেন, ধুয়ে আবার আপনার ব্যাগে রেখে দিলেন, যে প্লাস্টিকের ব্যাগ থাকবে না, যে সেই ব্যাগে আপনি বারবার ইউজ করবেন, বারবার আপনার কাছে রবে। বা আপনার যেটাকে মাল্টিপল ইউজ প্লাস্টিক ব্যাগ বলি, যে প্রতিদিন বাজার থেকে প্লাস্টিকের ব্যাগ আনছি, প্রতিদিন এটাকে ফেলে দিচ্ছি, তার চেয়ে ভারী পলিথিনের মানে হাই ডেন্সিটি পলিথিনের বা আমরা যেটাকে বলি যে মাল্টিপল ইউজ বা করা যায় এই ধরনের প্লাস্টিক ব্যাগ ইউজ করা, যেটা ধরেন অ্যাটলিস্ট আমি 10 বার ইউজ করে ফেলবো, তাহলে কিন্তু আপনার ওই প্লাস্টিক ওয়েস্টের সংখ্যাটা কমে যাচ্ছে। ইভেন এই যে কাগজের ব্যাগের যেটা বললাম, যে শপিং করতে গেলে তারা কাগজের ব্যাগ দিবে এটা না, আমার নিজের কাছে কাপড়ের বা পলিস্টারের এমন ব্যাগ থাকবে যেটা আমি শপ করবো, সেটা আমি আমার ব্যাগে নিয়ে নিবো, তাহলে কিন্তু এই ব্যাগটা আমি বারবার ইউজ করবো। ম্যাম, কিছু এর আগের বছর, 1 বছর হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি দেখতে দেখতে, আমরা একটা লাইভ করেছিলাম যেখানে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা বলছিলাম। সেটা হচ্ছে আমরা যে উম, ছোটবেলায় খেলেছি যে সুপারি পাতা, সুপারি পাতা দিয়ে কিন্তু এখন অনেক আহ, আহ, আমাদের প্লেট বা হচ্ছে বাটি এই জিনিসগুলো বানানো হচ্ছে, যেটা আমরা সিঙ্গেল ইউজ করতে পারছি। বা হচ্ছে আমরা মাল্টিপল টাইম করতে পারছি। আমরা হচ্ছে হয়তো ওই জিনিসে বেশিক্ষণ আমাদের পানি জাতীয় কিছু না রেখে হচ্ছে মাল্টিপল টাইম করতে পারবো, বা ওটা একটু রোদে শুকিয়ে। তো আমরা এই জিনিসটা যদি ইউজ করি তাহলে মানে কেমন হয়, মানে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাম, যে এই জিনিসটা যদি সুপারি আমরা পাতা জিনিসটা অল্টারনেটিভ। কিন্তু আপনার নেচার থেকে আসছে, গাছ থেকে। সো এইটা যদি আপনি ফেলেও দেন, একটা সময় কিন্তু আপনার মাটির সাথে মিশে যাচ্ছে। সো ইটস অবভিয়াসলি বেটার অল্টারনেটিভ অফ দ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এক্স্যাক্টলি ম্যাম। অ্যান্ড আমরা হচ্ছে আরেকটা বিষয় অরিত্রির থ্রুতে মানে আমার জানা সেটা হচ্ছে যে আমরা যারা পাহাড়ি এলাকায় যারা আছে আমাদের বাংলাদেশে, পার্বত্য চট্টগ্রাম বলি, বা ওরা না অনেক ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট আগে ইউজ করতো, এখন হচ্ছে জিনিসগুলো অনেকটা কমিয়ে দিয়েছে, যে হয়তো আমরা অ্যাভেলেবল হয়ে গিয়েছে দ্যাটস ওয়াই তারা ইউজ করে না। বাট আমরা যখন দেখলাম, আমরা অনেক কিছু দেখলাম যে ওরা বাঁশ বেত এগুলো দিয়ে হচ্ছে বানাচ্ছে। ইভেন পানির যে আমরা ওয়াটার বোতল ক্যারি করি ওইটা ওরা বাঁশ দিয়ে বানাচ্ছে। তারপরে কাপ, তারপরে চামচ, সবকিছু এন্ড জিনিসগুলা দেখতে অনেক সুন্দর। তো আমরা কেন যেন ওই জিনিসগুলা ছেড়ে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলা নিয়েই হচ্ছে থাকি। সো অল্টারনেটিভ
যেহেতু আমাদের বেস্ট কিছু ওয়ে আছে, আমরা আমাদের যাদের সাধ্য থাকবে এবং আমরা যারা হচ্ছে নিতে পারবো, আই থিঙ্ক এই জিনিসগুলো ইউজ করা উচিত আমাদের। সেটাতে একটা পয়েন্ট আছে কি, প্রত্যেকটা জিনিসের পক্ষে বিপক্ষে কিছু তর্ক থাকে। একটা হচ্ছে কি, বাঁশ বেত দিয়ে যদি এত পানির বোতল কাপ বানাতে যান, আসলে সেটা তো ওভার হারভেস্টিং হয়ে যাবে। এটা কিন্তু আরেকটা সাস্টেনেবল সলিউশন আমি বলছি না। সেখানে কিছু ব্যাপার আছে কি, যেটা বললাম না, যে বোতল, একটা পেট বোতল আপনার যেটা মাল্টিপল টাইম ইউজ করা যায়, সেই বোতলটা ইউজ করেন, এবং নট থ্রো হেয়ার এন্ড দেয়ার, যেটা বললাম না ওয়েস্ট কালেকশন স্ট্র্যাটেজিতে, যে একটা দিন থাকবে শুধু পেট বোতল কালেকশন, যে পেট বোতলটাকে আবার রিসাইক্লিং করবে। প্লাস্টিকের একটা ভালো দিক হচ্ছে প্লাস্টিক চাইলে রিসাইক্লিং করা যায়, এক্সেপ্ট দ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক। সো আপনার কিন্তু পেট বোতলটা চাইলে আপনি রিসাইক্লিং করতে পারছেন, কিন্তু একটা বাঁশের বোতল, একটা হচ্ছে যে আপনার এটা তো বাঁশ থেকে তৈরি, এটাতে বেশিক্ষণ পানি থাকলে কিন্তু সেখানে আবার ফাঙ্গাস গ্রো করতে পারে, বা বাঁশটাকে এত বোতল বানাতে গেলে তো সেটা ওভার হারভেস্টিং হয়ে যাবে। এটা আসলে ওইভাবে সলিউশন না, কারণ এত মানুষের হবে না। বাট এটা হচ্ছে যে যত বেশি রিসাইক্লিং করা যায়, নট মানে লাইফটা যেন ইন্ড না হয় ল্যান্ডফিল সাইডে গিয়ে। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। মানে এই বিষয়গুলো এর জন্যই ডিসকাস করা, যে আমরা আরো ভালো মতো বুঝতে পারলাম যে আমরা জিনিসগুলো কিভাবে অ্যাডাপ্ট করতে পারি নিজেদের মধ্যে, যে আচ্ছা ঠিক আছে আমরা এই জিনিসগুলো অল্টারনেটিভ না ভেবে এই জিনিসগুলো আমরা ভালো মতো ইউজ করতে পারি। ওকে ম্যাম, আমাদের যদি নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে যে আমাদের লাইফ, ওকে আমাদের কমেন্টে কোনো কোশ্চেন নেই, তো আমরা আমাদের কোশ্চেন আবার ব্যাক করতে পারবো। ডেজার্টিফিকেশন কি প্লাস্টিক পলিউশন দ্বারা বৃদ্ধি পায় কিনা, এটা হচ্ছে আমাদের একটি কোশ্চেন ছিল। তো ম্যাম এই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, ডেজার্টিফিকেশনের সাথে আসলে প্লাস্টিক পলিউশনের ডিরেক্ট কোনো রিলেশনশিপ নাই, কারণ ডেজার্টিফিকেশন ইজ রিলেটেড টু ওয়ার্মিং, হুইচ ইজ রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। কিন্তু সমস্যাটা কিছু কিছু জায়গা হয় কি, আমি একটা স্টাডিতে পেয়েছি যে প্লাস্টিকের ফ্র্যাগমেন্ট, যেটা প্লাস্টিক ফ্র্যাগমেন্টেশন হয় মাইক্রোপ্লাস্টিক হয়, যেটার সাইজ কিনা 5 মিলিমিটারের নিচে। এই ধরনের মাইক্রোপ্লাস্টিক গুলা করে কি সয়েল স্ট্রাকচারটাকে মাঝে মাঝে এফেক্ট করে, যে যখন কিনা আপনার সয়েলের সাথে মিশে যায়, তারা দেখা যায় কি মাটির পোরোসিটিকে বাড়ায় দেয়, যেটার কারণে হয় কি সে পানিটাকে ধরে রাখতে পারে না। পানি যখন মাটি ধরে রাখতে পারছে না, তাহলে প্ল্যান্টের লাইফটা যে সাপোর্ট করবে এরকম পানি আসলে কম থাকছে, যেটার কারণে দেখা যাচ্ছে আপনার গাছ হচ্ছে না। আলটিমেটলি কি একটু ব্যারেন ফিল হয়ে যায়। আলটিমেটলি কিন্তু অনেকটা কি, যে মাইক্রোপ্লাস্টিকটা ডেজার্টিফিকেশনে কিছুটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কিন্তু এটা ঠিক যে ডেজার্টিফিকেশন ইজ কমপ্লিটলি রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। কিছু কিছু সময় আর্টিফিশিয়ালি, যে আমাদের দেশে যেমন ড্যামের সাথে, একটা নদীতে ড্যাম দেওয়ার সাথেও ডেজার্টিফিকেশনের একটা রিলেশন আছে। কিন্তু প্লাস্টিক পলিউশন যে কাজটা করে, মানে মেইনলি মাইক্রো প্লাস্টিক, যে পানি মাটির পোরোসিটিটা বাড়ায় দেওয়ার কারণে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা কমিয়ে দেয়। আমি বুঝতে পেরেছি। আমাদের হচ্ছে মাটিতে তো মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে, যেটা আমরা জানি, এবং আপনিও বললেন যে এই মাইক্রোপ্লাস্টিকটা যাচ্ছে, এবং মানে এই জিনিসটা যে একটা সাইকেল, যে আমাদের মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে মাটিতে, দেন আবার আমাদের হিউম্যান বডি অর যে অ্যানিমালস দের মধ্যে যে মাইক্রোপ্লাস্টিকটা যাচ্ছে মাটি থেকে, মানে এই সাইকেলটা সম্পর্কে কি একটু মানে একটু যদি বলতেন। আচ্ছা, এটাকে আমরা বলি যে ফুড চেনে মাইক্রোপ্লাস্টিক চলে যাওয়া। যে আমরা যে প্লাস্টিক ওয়েস্ট গুলো এখানে সেখানে ফেলছি, সেটা ভেঙে যে সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে, বা আপনার বিভিন্ন মানে কি বলবো এটাকে, আমাদের বিভিন্ন টুথপেস্ট, ফেস ওয়াশ বা ডিটারজেন্টের সাথে ছোট ছোট প্লাস্টিকের বিডস থাকে, সেটার মধ্যে মাইক্রোপ্লাস্টিক গুলো যখন আপনার এনভায়রনমেন্টে ওয়াটারে চলে যাচ্ছে, ওয়াটার থেকে আলটিমেটলি সয়েলেও চলে যাচ্ছে। তো আপনার দেখা যাচ্ছে যে আপনি ফুড চেনের কথা যেটা বললেন, যে পানিতে যে মাছগুলা থাকে, পানির ৩টা লেয়ার থাকে, একদম আপার লেয়ার, মিডল লেয়ার, বটম লেয়ার। তো আপার লেয়ারে যে মাছগুলা থাকে বা মিডল লেয়ারে, তারা যখন পানি থেকে মাইক্রোপ্লাস্টিকটাকে মাছের বডিতে চলে যাচ্ছে, বা একদম বটম লেয়ারে যেসব মাছগুলা থাকে, যেমন মাইক্রোপ্লাস্টিক কিন্তু আলটিমেটলি বেশি থাকে সেডিমেন্টে, যে আস্তে আস্তে সেডিমেন্টেশনের নিচে সেডিমেন্টে চলে যায় মাইক্রোপ্লাস্টিক গুলা। সেখানের মাছেও আমরা দেখেছি যে অনেক বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এবং আমাদের রিসেন্ট একটা স্টাডি আমরা করেছি যে মাছের মাসলে কেমন থাকে, আমরা দেখলাম যে 98% মাছের মাসলে আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। আমরা 3টা লেক থেকে বাংলাদেশের মাছ কালেক্ট করেছি,
টোটাল আমরা 4 প্রজাতির মাছ এবং প্রত্যেকটা 3 থেকে 4টা করে স্যাম্পল, এবং বললাম তো যে 98% মাছের পরিপাক তন্ত্রের সাথে মাছের মাসেলেও আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। তার মানে কি, আপনার এই প্রত্যেকটাতে যখন আপনার চলে যাচ্ছে, আপনি যখন সেই মাছটাকে খাচ্ছেন, মাছের ফ্লেশটাকে, আলটিমেটলি মাইক্রোপ্লাস্টিক কিন্তু আপনার ফুড চেইনেও চলে যাচ্ছে। তারপর আমরা এর আগে একটা কাজ করেছি যে বাংলাদেশের প্রায় 13টা ব্র্যান্ডের সল্ট নিয়ে আমরা টেস্ট করে দেখেছি যে প্রত্যেকটা সল্টে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। আরেকটা কাজ আরেকজনের করে, সেটা দেখি চিনিতে। আলটিমেটলি কিন্তু আমাদের প্রত্যেকটা খাবারের সাথে আমরা মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে, যেটা কিনা আলটিমেটলি ইন্ডেড আপ হচ্ছে আমাদের শরীরে। সো ইজিলি এটা আমাদের ফুড চেনে চলে যাচ্ছে। একইভাবে ইকোসিস্টেমেও কিন্তু, যেমন আমরা একটা স্টাডি করেছি যে ব্যাঙের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় কিনা। ব্যাঙের মধ্যে কেন? যে ব্যাঙের সংখ্যা কমে যাওয়া মানে হচ্ছে যে ইকোসিস্টেমের পলিউশন একটা ইন্ডিকেটর। এবং আমরা দেখেছি যে লেকের আশেপাশে যেসব ব্যাঙরা থাকে, প্রায় বিভিন্ন প্রজাতির ব্যাঙ, প্রত্যেকটা ব্যাঙের পরিপাকতন্ত্রে আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। তার মানে এটা কিন্তু আপনার টোটাল ইকোসিস্টেমকে ডিসরাপ্ট করছে। অ্যাকচুয়ালি ইটস হিউজ। ম্যাম, আমি যে আরেকটা জিনিস, মানে খুব রিসেন্ট আমি একটা নিউজ আমার চোখে পড়েছে যে ঢাকা শহরে পানির মধ্যে মাইক্রোপ্লাস্টিকের কিছু জিনিস পাওয়া যাচ্ছে। সো এই জিনিসটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, ঢাকা শহরের পানিতে আমরাই কাজটা করেছি। এটা আমরা ঢাকার ভিতরে, যেমন ধানমন্ডি লেক, হাতির জেল, গুলশান লেক, তারপর হচ্ছে আশেপাশে যতগুলো খাল, টঙ্গী খাল বা তুরাগ রিভার, টোটাল আমরা মনে হয় 15টা ওয়াটার বডি থেকে ওয়াটার এবং সেডিমেন্টের স্যাম্পলে নিয়েছি, এবং হিউজ কোয়ান্টিটিস অফ মাইক্রোপ্লাস্টিক, যেটা বিভিন্ন পলিমারের, পেয়েছি। এবং এটা রিলেটেড টু কমপ্লিটলি পপুলেশন ডেন্সিটি অ্যান্ড প্লাস্টিক পলিউশন। ম্যাম, আমরা অনেকেই জানি মাইক্রোপ্লাস্টিক আমাদের কি কি ক্ষতি করছে। আপনি যদি তাও একটু অ্যাড করে দিতেন আবারও, যে জিনিসগুলা কিভাবে আমাদের হিউম্যান বডিতে ক্ষতি করছে, কারণ অনেকে হয়তো বা এই লাইফটা নতুন দেখছে, নতুন জানতে পারছে, তো এটা যদি একটু অ্যাড করতেন। এটা হয়ে গেছে কি, ডিরেক্টলি তো হিউম্যান বডির উপর আসলে এক্সপেরিমেন্ট করা হয় না। আমরা আসলে স্মল অ্যানিমেলে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়, সেটা থেকে প্রেডিক্ট করা হয় যে হিউম্যান বডিতে কিভাবে কাজ করছে। প্রথম কথাটা হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিকটা যখন যাচ্ছে আপনার কি বলে এটাকে, রেসপিরেটরি ট্র্যাক্টে, কিন্তু সেটা আপনাকে ব্লক করে রাখছে। এবং এটা থেকে আপনার বিভিন্ন রকম হেলথে ইম্প্যাক্ট হচ্ছে। এবং এইটার সাথে আরো বড় আরেকটা কনসার্ন হচ্ছে যে, আমরা যেমন আরেকটা স্টাডিতে দেখেছি, ইটস রিলেটেড টু ক্যান্সার ইন দ্য ওমেন। এবং আরেকটা কনসার্নের যে কথাটা বলছি, প্লাস্টিক বলতে কিন্তু কখনো শুধু একটা সিঙ্গেল প্লাস্টিক পলিমার হয় না। প্লাস্টিককে কখনো ফ্লেক্সিবল করার জন্য বা বিভিন্ন প্রপার্টিস এনহ্যান্স করার জন্য কিছু এডিটিভ ইউজ করা হয়। কখনো কখনো ক্ষেত্রে সেই এডিটিভ গুলো অনেক টক্সিক। তার মানে সেই প্লাস্টিকের সাথে কিন্তু সেই টক্সিক কেমিক্যাল গুলো আপনার বডিতে ইন্টার করছে। সেটার আলাদাভাবে একটা হেলথ ইম্প্যাক্ট আছে। অ্যাকচুয়ালি মাইক্রোপ্লাস্টিক আমাদের অনেক বেশি ক্ষতি করছে, তো আমরা ক্ষতি সচেতন করছে হই। কি, আরো অনেক কেমিক্যালস আছে যারা আরো বেশি ক্ষতিকর, বাট এই মাইক্রোপ্লাস্টিকটা, যেটাকে আমরা বলি ইউবিকুইটাস ইন দ্য ওয়ার্ল্ড, যে আপনার এনভায়রনমেন্টের এমন একটা কম্পার্টমেন্ট পাবেন না যেটাতে আমরা মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি না। সেটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন। ইয়েস ম্যাম, এটা অ্যাকচুয়ালি অনেক বড়। ওকে ম্যাম, সাদে ইসলাম মিম আপু আরেকটি বিষয়ে কমেন্ট করেছে যে ম্যাম, যেহেতু আমাদের দেশে শিক্ষার হার অনেক কম, তারা প্লাস্টিক সম্পর্কে বুঝে না, তাহলে তাদের মাঝে কিভাবে সচেতনতা সৃষ্টি করব? আর তারা অনেক সময় নিয়ম মানতে চায় না, তাহলে পেনাল্টি আইন যদি সরকার প্রয়োগ করে, যেমন পলিথিন নিষিদ্ধ হয়েছে 2002 সালে, বিশাল। তবুও এখনো ইউজ হচ্ছে, বিশেষ করে রাস্তার পাশেই হোটেল, মুদি দোকান, তাহলে আইনে কি পরিবর্তন আনলে কি বাংলাদেশ এই প্লাস্টিক ইউজ কমানো সম্ভব? ওকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করা আছে। প্রথম কথাটা হচ্ছে, আমাদের দেশে তো শিক্ষার হার কম, এই প্লাস্টিক পলিউশন সম্বন্ধে আসলে মানুষের নলেজ থাকবে না, সেটাই স্বাভাবিক। বা এই যে ফেলছি, আমরা অনেক কথা বলছি, আপনার অনেক রিলেটিভরে বলে দেখেন, মনে হয় যে সে বিজ্ঞানী, সে এসব কথা বলতে চায়। জিনিসটা হচ্ছে কি, সচেতনতা কিভাবে তৈরি করবে। যেমন আগে আমাদের টিভি খুললে কিছু অ্যাড দিত যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের বেশি নেওয়া উচিত না, বা এই ধরনের বিভিন্ন স্বাস্থ্য দুটি সচেতনতা। সন্তান যথেষ্ট। কেন প্লাস্টিক পলিউশন নিয়ে এই ধরনের অ্যাড যদি সবসময় দেওয়া হয়, বা এই যে প্লাস্টিক পলিউশন হলে কি সমস্যা হচ্ছে, এটা দিয়ে যদি বারবার অ্যাড আসে,
মানুষ কিন্তু দেখতে দেখতে একটা সময় বুঝবে। বা ন্যাশনাল কারিকুলামে এখন পরিবেশ নিয়ে ছোট ক্লাস থেকে অনেক আছে, কিন্তু সেটাকে আরেকটু বাড়িয়ে করা। যেমন আমার মেয়ের ক্লাস 3 এর বই দেখি, একটা দেওয়া আছে যে একটা চায়ের দোকানে কলার খোসাটা ফেলে দিচ্ছে, এটা না করে একটা বাচ্চা এসে বলছে একটা বক্সে ফেলেন। সেটাকে আরেকটু এনহ্যান্স করা, যে প্লাস্টিকটাকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে কি ক্ষতি হচ্ছে, এটা কি করলে ঠিক হয়। তো বাচ্চারা যখন ছোটকাল থেকে শিখবে, বা স্কুলগুলাতে বাচ্চাদেরকে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ট্রেনিং দেওয়া হোক, আস্তে আস্তে কিন্তু তাহলে সবাই এটা নিয়ে এনহ্যান্স হবে। আর আরেকটা আমার মনে হয় টিভি মিডিয়া, যেটা আবার বলছি, এই ক্ষেত্রে একটা বড় রোল প্লে করতে পারে। যে বারবার যখন একই জিনিস দেখানো হবে, সচেতনতা তৈরি করা হবে, মানুষ আস্তে আস্তে বুঝবে। আর আরেকটা যেটা বললো যে মানুষ নিয়ম মানতে চায় না, সেই ক্ষেত্রে পেনাল্টি আইন, যেমন বলো যে পলিথিন নিষিদ্ধ করা হচ্ছে 2 সালে, তাহলে কেন এখন ইউজ করা হচ্ছে। যে কোনো জিনিসের প্রাইস কিন্তু আপনার ইউজ করার সাথে অনেক বেশি রিলেটেড। যখন প্লাস্টিককে ব্যান করা হচ্ছে, অল্টারনেটিভ কি বলছে যে আপনি কাগজের ব্যাগ ইউজ করেন, না হয় পাটের ব্যাগ। 1 নাম্বার হচ্ছে কাগজের ব্যাগ সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আপনি বাজার করবেন যেটা ভিজা, কাগজের ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে, বা আপনি ধরেন 2 ডজন কলা নিবেন একটা কাগজের ব্যাগে, অনেক সময় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু প্লাস্টিকের যেটা টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি, মানুষ হচ্ছে সেটা ইউজ করবে। আবার ধরলেন যেটা পাটের ব্যাগ, একটা প্লাস্টিকের ব্যাগ যদি 5 টাকায় পাওয়া যায়, পাটের ব্যাগ হয়তো 15 টাকা 20 টাকা, মানুষ ভাবছে কেন সেটা ইউজ করবে। তো এই ক্ষেত্রে কয়েকটা অল্টারনেটিভ, যেটা জনগণকে শুধু বললেই হবে না, তাকে অল্টারনেটিভটা দেখানো। যেটা বললাম না যে প্লাস্টিকের কিছু উপকারিতা আছে, যে জন্যই আসলে পপুলারিটি যেটা বলি, মানুষ সেটাই ইউজ করে। যেমন পাটের ব্যাগে আপনি ভিজা জিনিস নিলে সেটা পচে যাবে। তো এই ক্ষেত্রে যেটা বললাম যে যেটা ভারী প্লাস্টিক ব্যাগগুলো সহজে ছিঁড়বে না, সেটা ইউজ করুক, যে একই জিনিস সে মাল্টিপল টাইমস, এবং সেটার দামটা বাড়িয়ে দেওয়া সরকার থেকে। আপনার যদি ভারী একটা প্লাস্টিক ব্যাগ 100 টাকা দিয়ে কিনতে হয়, মানুষ কিন্তু বারবার কিনতে চাবে না, তখন তার মনে হবে না এটাকে ধুয়ে রাখি পরিষ্কার করে ভাঁজ করে ব্যাগে, এইটাই আমি আবার ইউজ করবো। তাহলে কিন্তু নাম্বার অফ ওয়েস্ট কমে যাচ্ছে। সো জনগণকে যখন আমি না করব এটা আপনি করবেন না, তাহলে এটার অল্টারনেটিভ কি ইউজ করবেন এবং সেটার প্রাইসটা কেমন হয় এটাতে। এবং পলিথিন যদি ইউজ করতেই হয়, আমরা একটা কথা বলি, যে কোনো প্রোডাক্টের প্রাইসের সাথে সেটার এনভায়রনমেন্টাল প্রাইসটাকেও অ্যাড করে দিতে, যে এইটা যে পরিবেশের ক্ষতি হচ্ছে সেটাকে রিক্লাইম করতে যে দামটা লাগবে সেটার দামটা বাড়িয়ে দাও। আর মাঝে মাঝে যেমন গভর্নমেন্ট প্রথম প্রথম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ইউজ করার জন্য সাবসিডি দিত, যে মানুষ ফার্স্টে ইউজ করতে চায় না। যখন সাবসিডি দিচ্ছে, এটা তো দাম কম, মানুষ এনভায়রনমেন্ট বুঝতো না, মানুষ বুঝতো যে এটার দাম কম, এটা ইউজ করে। করতে করতে একটা সময় যখন মানুষ ফিল করছে যে না এটা তো ভালো, উই আর রিয়েলি ফিলিং গুড, মানুষ কিন্তু দাম বাড়ার পরে ইউজ করছে। তো পাটের ব্যাগ বা অন্য ব্যাগে আপনি সাবসিডি দেন যে মানুষ এটা ইউজ করুক, একটা সময় যখন সুফলটা পাবে, তখন কিন্তু রিয়েল প্রাইসটা রাখলেও মানুষ সেটা ইউজ করবে। জি ম্যাম, বুঝতে পেরেছি। যেমনটা আমরা হচ্ছে হয়তোবা বাজারের যে ব্যাগটা আছে, নরমালি আমরা সিমেন্টের যে ব্যাগ, ওইটা দিয়ে হয়তোবা বাজারের ব্যাগ যেগুলো আমরা বানাই, ওই জিনিসগুলো আমরা কি করি, ধুয়ে আবার ইউজ করতেছি, এরকম টাইপ আর কি, যে এই জিনিসগুলো আমরা মেনটেন করতে পারি। আচ্ছা, আশা করছি আপু আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন, এবং থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আহ, আমাদের হচ্ছে সাইফুর রহমান ভাই একটা কোশ্চেন করেছে যে, হ্যালো ম্যাম, আমার হুম একটা হুম। প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, প্লাস্টিক পলিউশন আমাদের মাটির গুণাগুণ মান নষ্ট করছে, এটা কতটুকু রোধ করা যায়, আর সরকার আইন প্রয়োগ এর প্রয়োজন আছে কি না, উন্নত বিশ্ব কি কি পদক্ষেপ নিচ্ছে? আমরা আচ্ছা, অনেকটাই প্লাস্টিক কাভার করে পলিউশন ফেলেছি ম্যাম, আসলে, তাও হ্যাঁ, কি স্যার? যেটা এর আগেও বলেছি যে সয়েলে যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা ইকোসিস্টেমেও পড়ছে, কিন্তু এটা যখন প্লাস্টিকটা আপনার মাটির সাথে মিশে যাচ্ছে, সেটাকে কিন্তু ট্রিট করাটা খুবই ডিফিকাল্ট। সো এখানে হচ্ছে যে সচেতনতা তৈরি করে বা রুলস এন্ড রেগুলেশন করে আমরা কতটুকু প্রিভেনশনটা এখন করতে পারি। আর উন্নত দেশে কি কি পদক্ষেপ নিচ্ছে যেটা বললাম, যেমন জাপানে দেখেছি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে একদম স্ট্রিক্টলি, যে আপনার সপ্তাহে একদিন ক্যালেন্ডারে দেওয়া আছে যে সাপোজ মঙ্গলবারে আপনি প্লাস্টিকটা দিবেন, বা বৃহস্পতিবারে পেট বোতল, আপনি যদি অন্য কিছু দেন সেই ওয়েস্ট কালেক্টর সেটা নিবে না, এবং সেই বিল্ডিংকে আপনার জরিমানা করা হবে যে আপনি এই ওয়েস্টের জায়গায় অন্য ওয়েস্ট দিচ্ছেন। কারণ ওয়েস্ট কালেক্টর তো এত দেখা সম্ভব না প্রতি বাড়ি বাড়ি যে আসলে এই ওয়েস্টটা দিচ্ছে কিনা, কারণ সে সেটাকে নিবে, রিসাইক্লিং কোম্পানির কাছে পৌঁছে যাবে। তো সেখানে আপনার একটা হচ্ছে যে ইনস্ট্রাকশন দেওয়া,
যে সপ্তাহের এই দিনে আপনি এই ধরনের ওয়েস্ট দিবেন, ওয়েস্ট কালেক্টরের কাছেও মাথায় থাকবে যে এই সপ্তাহে আমি শুধু এই ওয়েস্টটাই নিব, তখন রিসাইক্লিং এ চলে যাবে। আর আরেকটা যেটা বললাম, ইউরোপে যেটা করেছে 2018-তে, যে ওরা বিচে যত ধরনের প্লাস্টিক ওয়েস্ট থাকে সেগুলোকে কালেক্ট করে দেখেছে কোনটা টপ 10 সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সেগুলোর প্রত্যেকটাকে ব্যান করেছে যে সেটা প্রোডাকশন এবং ইউজ করা যাবে না। আমরা কিন্তু চাইলেই এই পদক্ষেপগুলোকে আমরা অ্যাডপ্ট করতে পারি। আশা করছি ভাইয়া আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। আমরা আমাদের লাইভের একদম শেষ মুহূর্তে চলে এসেছি প্রায়, যেহেতু আমাদের কমেন্ট সেকশনেও কোনো কোশ্চেন নেই ম্যাম। আপনার যদি সম্পূর্ণ বিষয়ে আর কোনো কিছু অ্যাড করা থাকে বা আমাদের কোনো কোনো মেসেজ দেওয়ার থাকে, আপনি কাইন্ডলি একটু বলবেন। এটা হচ্ছে যে যেটা বিশ্ব পরিবেশ দিবসে বলবো, শুধু ল্যান্ড রেস্টোরেশন, প্রত্যেকটাতে পরিবেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো। সো আসলে এটা আমাদের সকলের দায়িত্ব, কখনো শুধু সরকারকে একা দোষ দিলে হবে না, প্রত্যেকটা নাগরিকের এটা নাগরিক দায়িত্ব তার পরিবেশকে মানে ক্লিন রাখা, যেটাকে আমরা ভালো রাখা। এক সরকার কিছু রুল তৈরি করতে পারে, কিছু পদক্ষেপ দেখিয়ে দিতে পারে, বিভিন্ন শিক্ষাবিদরাও কিছু রুলস দেখিয়ে দিতে পারে বা ওয়ে যে কিভাবে আপনি করেন, কিন্তু প্রত্যেকটা মানুষকে মেনে চলতে হবে। আচ্ছা, এই মেসেজ ছিল আমাদের আজকের লাইভ সেশনে, যে ফাইনালি যে আমাদের মেনে চলতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে দেশ সচেতন হবে, এবং দেশ সচেতন হলে আমরা পুরো পৃথিবীকে ভালো রাখতে পারবো। আর যেহেতু আমাদের আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাহলে আমরা শুধুমাত্র একটি লাইভ সেশনের মাধ্যমেই না, আমরা নিজেরা আরো বেশি সচেতন হব। শুধুমাত্র আমরা যারা কাজ করছি তারা নয়, প্রত্যেকটা মানুষ সচেতন হই আমরা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততাময় সময় থেকে। আসলে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারলাম। আশা করছি ইনশাল্লাহ আরো পাশে পাবো। এই পর্যন্তই ছিল। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম সবাইকে ম্যাম। ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। ইনশাল্লাহ আগামী বছর আমাদের আবার দেখা হবে। শুভরাত্রি। ইনশাআল্লাহ। শুভরাত্রি।